আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এফএসডিএল দিত 50 কোটি, যেখানে জিনিয়ার স্পোর্টস ফেডারেশন দেবে 100 কোটি। এফএসডিএল এর থেকে 50 কোটি বেশি। তারপরেও প্রশ্ন ইউনাইটেড কর্তার নবাব ভট্টাচার্যের। কি প্রশ্ন সেটা জেনে নেওয়া যাক ওনার মুখ থেকেই। 50 কোটি টাকা দিত, আর তার সঙ্গে দিত হচ্ছে পুরো মানে আইএসএলটা চালানোর পুরো খরচাটা 50 কোটি টাকা নেট দিত ঘরে, নেট। হ্যাঁ, আর বাকিটা দিত ও ফুটবলের প্রমোশনে যে টাকা দিত, ফুটবলের বিজ্ঞাপনে যে টাকা দিত, সারা ভারত জুড়ে ফুটবলের বিজ্ঞাপন হতো, তারপরে আইএসএল চালানোর টোটাল খরচাটা দিত। আর এখানে দেখার ব্যাপার হচ্ছে, এখানে যে টাকাটা বলছে ওর মধ্যে নেট এআইএফ কত পাবে আর কত খরচা হবে, আর নাকি এই যে বাজেটটা ধরেছে এটা নেট এআইএফ পাবে, খরচা আলাদা। আর যদি খরচা এর মধ্যে ধরা থাকে তাহলে একটুখানি আবার অনেকটা টাকা কমে যাবে এআইএফ এর ঘরে। ওইটা জানার একটা কিউরিয়াসিটি আছে, জানি না আমি। তবে একটা কথা বলতে পারি, এটা ভালো খবর, কল্যাণকে অভিনন্দন যে ফাইনালি একটা পজিটিভ মেসেজ গেল সর্বোচ্চ, যে এআইএফ কে অভিনন্দন যে ওরা আলটিমেটলি এখানে আনতে পেরেছে, স্পন্সর এসছে, এটা একটা ভালো খবর। 50 কোটি টাকা এআইএফ পেত, আর তার পাশাপাশি আরো 100 কোটি টাকা তো ওরা খরচা করতো। আর 100 বার, এটা পজিটিভ মেসেজ। 100 বার কে উপকৃত যে হবে আমার দরকার নেই, ভারতীয় ফুটবল উপকৃত হওয়া দরকার। ভারতীয় ফুটবল উপকৃত হবে, সেটাই বড় কথা। বিদেশি কোম্পানিতে জানেই ফুটবলটা লাভজনক ব্যবসা, ওরা তো আর এখানে করে না, ওরা তো জানবেই, ওরা তো জেনেই এসছে যে ফুটবলে ইনভেস্ট করলে ফুটবল কিছু ব্যাক করে। হংকংয়ের বিরুদ্ধে সমান রক্ষার ম্যাচে নামছে ভারত। এই ম্যাচ জিতে ভারত শেষ করুক, এমনটাই চাইছেন অলোক মুখোপাধ্যায়। একই সঙ্গে ভারতীয় ফুটবলের প্রশাসনকেও একহাত নিয়েছেন এই প্রাক্তন ফুটবলার। অলোক মুখোপাধ্যায়ের মতে, ভারতীয় ফুটবল কর্তাদের ভুলেই এখন ভারতীয় ফুটবলের এমন খারাপ পরিস্থিতি। ইন্ডিয়া টিমের কথা আর বলো না, ও মানে আমি শুনে অবাক হয়ে যাচ্ছি যে প্রেস মিট করতে দেয়নি, প্লেয়ারদের মাঠে ঢুকতে দেয়নি। এ তো আমার বছর ইন্ডিয়া খেলেছি আমরা, আমার জীবনে এরকম তো আমাদের সময় তো পয়সার প্রাচুর্য ছিল না। এখন তো আমি জানি না কি পয়সা দেয়নি না কি দেয়নি বলছে। হ্যাঁ, জানি না। তবে এইটুকু তোমায় বলতে পারি, ফুটবলের দুর্দিন এসে গেছে। কারণ ধরো যে আইএসএল জাঁকজমক করে হতো, সেই আইএসএল কে সিঙ্গেল করে দিল, তাই না? তুমি যখন দেখতেই পাচ্ছ যে এটা আমরা বিপদে পড়বো, তোমার আগে থেকেই তোমার প্রিকশন নেওয়া উচিত ছিল। এই আইএসএল তো ফার্স্ট থেকে, তাও ত্রিপুরা উড়িষ্যা যে টিম ছিল তার 100 ভাগে 10 ভাগ টিম নেই, অর্ধেক টিমই তো টিম করতে পারিনি। একমাত্র মোহনবাগান, ইস্টবেঙ্গল একটু ভালো টিম করেছে, জামশেদপুর ঠিক আছে, আর বোম্বে। আর কোনো আস্তে আস্তে তোমার যদি মাঠে লোক না হয়, মাঠে যদি না হয়, কতদিন তুমি ফ্র্যাঞ্চাইজি ওরা পয়সা দেবে? কারণ এটাও থেকেও তো একটা পয়সা ইনকাম আছে, তাই না? একদম তো তাই। সুতরাং ফুটবল নিয়ে যদি এআইএফের ভাবার আর জায়গা নেই, আমাদের যারা স্পোর্টস মিনিস্টার আছে সেন্ট্রাল, তাদের কিন্তু এই ফুটবল নিয়ে ভাবা উচিত যে আজকে সবচেয়ে কিন্তু তলানিতে নেমে গেছে ফুটবল। তুমি ক্রিকেট বলো, তুমি অ্যাথলেট বলো, সবই কিন্তু আমাদের উন্নতি হয়েছে। একমাত্র ফুটবল আমরা তলানিতে নেমে গেছি। এবং তুমি ধরো না, কলকাতা ফুটবল এরা চাইলে করতে পারে না, কারণ সেই অর্থ সংগতি না হলে এখন অর্থের ব্যাপারটা তো এসে গেছে। কারণ যে প্লেয়ার, আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে এসএল আই লিগ খেললে তারা সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, এসব এইগুলো চালু করা উচিত। এগুলো চালু করা উচিত। আমরা ইন্ডিয়াও খেলতাম, সন্তোষ ট্রফিও খেলতাম, সেই যে দিনগুলো চলে গেছে না। তারপরে সবচেয়ে বড় জিনিস কি, ফুটবল বন্ধ হয়ে গেছে।
আমরা অনেক দিক দিয়ে হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, কিন্তু আমি তোমায় বলছি আমরা কেউ কিছু করতে পারবো না যদি গভর্নমেন্ট না এগিয়ে আসি। আমাদের ভারতবর্ষের ফুটবল কারো স্পোর্টস মিনিস্টার পারছি না। কি বলো না, বেগান ইস্ট বেগান হ্যাঁ যদি একটা স্পোর্টস মিনিস্টার, তাহলে তার কাছে ফুটবলটা কোনো প্রায়োরিটি পড়ে না। হ্যাঁ একদম তাই। তুই বলো না, একদম। আজকে তুমি ক্রিকেট বলো, আজকে ধরো না হার্দিক পান্ডিয়া, ও বোম্বের সমস্ত স্টাফদের 10 লাখ টাকা করে দিয়েছে। হ্যাঁ আমি তো আজকে দেখলাম যে 10 লাখ টাকা করে দিয়েছি। তুই বলো, একদম। আজকে সব ক্রিকেটের এত প্রাচুর্য, আর ফুটবল ক্রমশ তলানিতে। তারপরে যারা প্রশাসনে বসে আছে তারা ছাড়বেও না জায়গা, না। আর তারা উন্নতিও করবে না। তুমি বললে তোমাকে করবে। আপাতত বেশ কয়েকদিনের বিরতি, এরপরই চেন্নাইন এফসি বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে মোহামেডানকে 7 গোলে হারিয়েছিল লাল হলুদ ব্রিগেড। তবে প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের মতে সেই ম্যাচ যদি নিজেদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ইস্টবেঙ্গল দেখে, তবে সেটাই নাকি অস্কারের সবচেয়ে বড় ভুল হবে। শোনো, 7 গোলে যেটা একটা অন্ধকে রাস্তা পার করে দিয়ে ক্রেডিট নেই, কারণ মোহামেডান টিমটা অন্ধ হয়ে গেছে। কারণ আমার কষ্ট লাগে যে এই টিমে আমি 1 বছর খেলেছিলাম, এই টিম থেকে আমি ভারতবর্ষের জার্সি গায়ে দিয়েছি। আমার কষ্ট লাগে সেই টিমটা 7 গোল খাচ্ছে। সেটা যারা গোল করছে বা ইস্টবেঙ্গল মোহনবাগান অফিসিয়াল আছে না, তারাও কিন্তু এই কাম্য করে না যে মোহনবাগান মোহামেডান এত পিছিয়ে যায়। মোহামেডানকে ও পয়সা দেয়নি, প্লেয়ারদের সেই কেস দিয়ে ব্যান করে দিয়েছে ফরেনার। তো কি করে হবে মোহনবাগান? তুই বলো, মোহামেডান ম্যাচ জিতে যদি ইস্টবেঙ্গল ভেবে থাকে যে আমি ঘুরে দাঁড়াচ্ছি, তাহলে মুক্তির স্বর্গে বাস করছি। আমি তোমাকে বলছি এই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সবচেয়ে দরকার একটা চ্যাম্পিয়ন হওয়া। কারণ তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল টিমটা পরের বছর আরো ভালো প্লেয়ার জোগাড় করতে পারে। আর অফিসিয়ালরা ইচ্ছে ভালো টিম আর অস্কারকে কি করে দেবে? উনি তো কাউকে কেয়ারই করেন না। উনি নিজের স্টাফ একটা বাঙালি ছেলেদের রাখে না। হ্যাঁ, ও এই টিম নিয়ে এর চেয়ে ভালো টিম কি করে হবে? আজ আমি তো গত 7-8 বছর ধরে খেলা দেখছি, এই টিমটা অনেক বেটার টিম। সুতরাং আমার মনে হয় গঠনমূলক ইস্টবেঙ্গলে অফিসিয়ালও যারা অফিসিয়াল, আমি ওই যারা স্পন্সর তাদের না, তারাও ভালো করে জানে এই মোহামেডান ম্যাচ জিতে আমার কিছু না, আমাকে আসল ম্যাচ জিততে হবে, তবে চ্যাম্পিয়ন হবে। অলরেডি তুমি 7 পয়েন্ট লস করেছো। মোহনবাগান অলরেডি 5 পয়েন্ট লস করে দিয়েছে। এবার মুম্বাই এগিয়ে গেছে, কিন্তু তারাও চাইবে, তাদের অত তো টেনশন নেই। মোহনবাগান ইস্টবেঙ্গলের যে টেনশন আছে, ওদের তো পাবলিক বেস এত টিম নয়, আমাদের তো পাবলিক বেস টিম। সুতরাং ইস্টবেঙ্গলের আমি যেটা বলছি, আমাদের অফিসিয়ালও স্বীকার করবে যে অলোক ঠিকই বলছি, যে এই ম্যাচ জিতে যদি ভাবে যে আমি ঘুরে দাঁড়িয়েছি, তাহলে মূর্খের স্বর্গে বাস করছি। পরপর 2 ম্যাচে পয়েন্ট নষ্ট করে এবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। তার আগে দলের বহু গোল নষ্ট নিয়েই খানিকটা অসন্তুষ্ট মানস ভট্টাচার্য। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে সেই দিকেই বাড়তি নজরে পরামর্শ তার। মোহনবাগানের কাছে খুব গুরুত্বপূর্ণ, জামশেদপুরের কাছেও খুব গুরুত্বপূর্ণ। জামশেদপুর যেহেতু ঘরের মাঠে খেলবে, একটা বাড়তি অ্যাডভান্টেজ ওদের থাকবে। ওদের দলও খুব ভালো। তবে মোহনবাগান গত 2টো ম্যাচে পরপর 5 পয়েন্ট লস করে বেশ কিছুতে ব্যাকফুটে চলে এসেছে। বিশেষ করে যেটা মোহনবাগান ক্লাবের সমস্যা তৈরি হচ্ছে, মাঝমাঠ থেকে খেলাটা সেইভাবে বিল্ড আপ হচ্ছে না, আর গোলের সুযোগ এলেও সেটাকে কনভার্ট করতে পারছে না প্লেয়াররা, এবং এমন এমন গোল তারা মিস করছে সেটা কোনো সময় মানে মেনে নেওয়া যায় না। এটা ঠিক, একটা বড় দল একটা ভালো ম্যাচে 2, 3, 4 ভালো তো চান্স পাবে, তার মধ্যে যদি তুমি একটা কনভার্ট করতে না পারো, সেটাকে যদি গোলে আনতে না পারো, তাহলে হবে না। আগের দিন মানবীর এবং লিস্টনকে উইং দিয়ে উনি শুরু করেননি, আর
তার ফলে রবিনোকে তিনি নামিয়েছিলেন। হুম কিন্তু ও যে পুরোপুরি, দেখো, উইং অ্যাটাক করতে গেলে স্পিডটাকে তোমার জেনারেট করতেই হবে, সেই স্পিড কিন্তু রবিনোর নেই, এটা তোমাদের মানতেই হবে। সেক্ষেত্রে লিস্টন এবং মনবীর, যারা গত বছর এত দুরন্ত ফর্মে ছিল, হুম ভালো ছিল, একটুখানি সুযোগ দিস, 85 মিনিটের মাথায় নামিয়ে মনবীর তখন কি করবে? হুম কিছু করার নেই। তো যাই হোক, দল গঠনের ক্ষেত্রেও ওকে সজাগ হতে হবে, ডিফেন্সকে আঁটো রাখতে হবে হুম যাতে গোলটা কনসিড না করে। মোহনবাগানের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিফেন্স যখন উঠে আসছে এবং হাফ এবং ডিফেন্সের মাঝখানে যে গ্যাপ তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে অপোনেন্টের স্পিডি প্লেয়ার, যেটা আমি মুম্বাই ম্যাচে দেখেছি, দুটো উইং, ওদের গতিশীল উইং, ওই বলটা ওই জায়গাটা ফেলে দিচ্ছে আর ওরা দৌড়ে গিয়ে সেই জায়গাটাকে ক্যাচ করে মোহনবাগান ডিফেন্সটাকে অনেকটাই আস্তানাবুত করেছে। এই ম্যাচটাতে তো মোহনবাগানের একাধিক গোলে হারার ব্যাপার ছিল, হুম কারণ প্রতাপ সিং যে গোল বাঁচিয়েছে এবং গোলকিপার বিশাল কাই যে বল বাঁচিয়েছে, সেটা গোল হতে পারত। হুম এটাতেই তো প্রমাণ হচ্ছে যে এই ম্যাচটাতে মোহনবাগান খুব একটা ভালো খেলতে পারেনি। মোহনবাগান ডিফেন্স সে অনেক ফাঁক ফোকর তৈরি হয়েছে। এই ম্যাচটা দেখেই কিন্তু লোবেরোকে বুঝতে হবে। হুম আর লোবেরো যদি মনে করে যে সবকিছু মানে হয়ে যাবে, এটা কিন্তু হবে না। ফুটবল এমন একটা খেলা, ফুটবল এমন একটা খেলা যেখানে তোমাকে কিন্তু দলগত ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। ম্যাকলারেন যেভাবে গোলের মধ্যে ছিল, ম্যাকলারেন যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারতো, তাহলে গোল হয়তো হয়ে যেতে পারতো। কিন্তু ম্যাকলারেনকে সেই সুযোগটা তো করে দিতে হবে। পেছন থেকে যদি বল তুলে আনতে না পারে, আমি বলছি অনিরুদ্ধ থাপা এবং তোমার আপুইয়া, তারা গত ম্যাচটা যেটা খেলেছে সেটা কিন্তু কোনো মতেই ভালো ম্যাচ হয়নি। মোহনবাগানের স্টুয়ার্ট যে খেলাটা গত বছর খেলেছে, যে ফুটবলটা, যে ওয়ার্কলোডটা ও নিয়েছে, আপুইয়া বা তোমার অনিরুদ্ধ থাপা সেই কাজটা কিন্তু করতে পারছে না। যখন প্রেশার আসছে, পিক বডির যখন খেলোয়াড় চলে আসছে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার কাছে, তখন দুজনেই কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ছে। মোহনবাগানের এই ড্রব্যাকস গুলো প্রতিপক্ষ নিশ্চয়ই ওয়াচ করছে। আর অপরদিকে যদি তুমি জামশেদপুর দলটাকে বলো, এই দলটাও কিন্তু খুব ভালো শুরু করেছিল। মোহনবাগানের সাথে একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে পয়েন্ট তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছিল। তাদেরও কিছু পদস্খলন ঘটেছে। তবে ঘরের মাঠে যেহেতু ওরা খেলবে, একটা পাতি অ্যাডভান্টেজ কিন্তু ওদের থাকবে, এটা কিন্তু লেবেরোকে মাথায় রাখতে হবে। একই সঙ্গে জামশেদপুরের আক্রমণে রয়েছেন মাধি দালাল, মেসি বাউলিদের মতো ফুটবলাররা। মোহনবাগানের রক্ষণকে আরো আঁটোসাঁটো করতে হবে বলেই মনে করছেন মানস ভট্টাচার্য। আছে অবশ্যই, মাধি দালালের মতো প্লেয়াররা রয়েছে। আমি তো আগেই বলছি, ওদের ফরওয়ার্ড লাইন এবং মাঝমাঠ থেকে খেলোয়াড়, অনেক ভালো খেলোয়াড় রয়েছে, যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। আর আমি লক্ষ্য করি, যখনই অ্যাটাকিং ফোর্স আসছে মোহনবাগান ডিফেন্সের ওপর, তখনই কিন্তু মোহনবাগান খুব ট্রাবলে পড়ছে। এই জায়গাটা মানে গতিটা কিছুটা যেন মনে হচ্ছে লেবেরোর টিমের কম আছে। এআইএফএফ আয়োজিত আন্ডার-14 সাব জুনিয়র লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস, যেখানে 1-1 গোলে ড্র করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল করেন ভোলা রাজওয়ার, অপরপক্ষে মোহনবাগানের হয়ে একটি গোল দর্পণের। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় ফুটবলারদের হাতে স্কুল ব্যাগ। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বাদ যাচ্ছে না স্কুল হাসপাতালও। সংঘাত শুরুর দিনই দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাতে শিক্ষক এবং পড়ুয়াসহ 175 জনের মৃত্যু হয়। সেই স্কুল পড়ুয়াদের সম্মান জানাতেই ইরানের জাতীয় দলের ফুটবলাররা জাতীয় সঙ্গীতের সময় স্কুল ব্যাগ হাতে নিয়ে দাঁড়ান। তারা ম্যাচও খেলেন কালো বাহু বন্ধনী পরে। লা লিগার ক্লাব বার্সেলোনা জানিয়েছে, ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগামী মাসের শুরুর দিকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে পারবে না দলটির ফরোয়ার্ড রাফিনা। 29 বছর বয়সী এই তারকা, যিনি চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় মোট 19টি গোল করেছেন। বৃহস্পতিবার ফক্সবোরেতে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলে 2-1 ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতেই চোট পেয়েছিলেন রাফিনা।
লিওনেল মেসিকে সম্মানিত করবে ইন্টার মায়ামি। ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের নামে। তাহলে কি বিশ্বকাপের আগেই অবসর নিয়ে ফেলবেন মেসি? 2023 সাল থেকে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবটিতে খেলছেন মেসি। সাধারণত কোনো খেলোয়াড় অবসর নেওয়ার পর তার অবদানকে সম্মান জানানোর জন্য স্টেডিয়ামের স্ট্যান্ড বা কোনো অংশের নামকরণ করা হয় আমেরিকায়। ইন্টার মায়ামি এই প্রথা ভাঙতে চলেছে। 38 বছর বয়সের মেসি এখনও পেশাদার ফুটবল খেলছেন। সম্ভবত আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন। তাও নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ মেসির নামে করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে ইন্টার মায়ামি বলেছে, প্রতিবার লিও মাঠে নামলে আমাদের মনের ভিতর যা হয় এটা তারই বহিঃপ্রকাশ। বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পেয়েছে স্পেন। এই ম্যাচে স্ট্রাইকার মিকেল ওয়াইয়ারজাবাল প্রথমার্ধে দুটি দুর্দান্ত গোল করেন এবং বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ভিক্টর মুনোজ তার আন্তর্জাতিক অভিষেকের ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখান। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের কারণে কাতারে আর্জেন্টিনার বিপক্ষে খেলার স্পেনের মূল পরিকল্পনাটি ভেস্তে যায়। ফলে সার্বিয়া সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে স্প্যানিশরা বিশ্বকাপের আগে নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার প্রস্তুতি করে নেয়। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। আইপিএলের শুরুতেই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। সম্ভবত প্রতিযোগিতার প্রথম 2 সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের অনুশীলনে কাফ মাসেলে চোট পেয়েছেন তিনি। চোট সারলেও খেলার মতো অবস্থায় নেই। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন রিহ্যাব করছেন। মনে করা হচ্ছে সম্পূর্ণ ফিট হতে আর 2 সপ্তাহ মতো সময় লাগতে পারে। আগামী 11 এপ্রিল দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে প্রথম 4টি ম্যাচে ধোনিকে পাবে না চেন্নাই। তার এই চোটের কথা আইপিএল শুরুর আগের দিন সকালে সমাজ মাধ্যমে জানিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরে পাকিস্তান সুপার লিগের শুরুতেই নিজেকে হাসির পাত্র করে তুললেন অফ ফর্মে থাকা বাবর আজম। তবে মাঠের পারফরমেন্সের জন্য নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে সহজ কাজ ফেলে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। সেই নিয়েই রসিকতা শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট প্রেমীদের মধ্যে। টি-20 বিশ্বকাপে বাবর আজমের পারফরমেন্স ঘিরে ক্ষোভ তৈরি হয়েছিল। তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ারও দাবি উঠেছিল। পরে জানা যায় চোট লুকিয়ে বিশ্বকাপ খেলেন বাবর আজম। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গলফারকে গ্রেফতার করেছে ফ্লোরিডা পুলিশ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন টাইগার উডস। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগে জেলে পাঠানো হয়েছে তাকে। পুলিশ সূত্রের খবর, জুপিটার আইল্যান্ড এলাকায় রেঞ্জ রোভার গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে পারেনি উডস। তার গাড়িটি উল্টে যায়। একটি ট্রেলারকে অতিক্রম করে ড্রাইভওয়েতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তার সামনে গাড়িটি নিয়ম অনুযায়ী ড্রাইভওয়েতে ঢোকার মুখে গতি কমালেও উডস তা করেননি। ফলে ট্রেলারটির পিছনে ধাক্কা মারে তার গাড়িটি। দুর্ঘটনায় আহত হয়েছেন গলফার। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।